বলা হচ্ছে এলাকাটি বর্তমানে দ্বিতীয় জঙ্গল সেলিমপুর। যাদেরকে আটক করে যাচাই বাছাই না করে ছেড়ে দেওয়া হয়েছিল, পরে তাদেরকে আসামি করতে হয়েছে পুলিশের দায়ের করা মামলায়। পৃথক আরেকটি ভিডিওতে দেখা যায় মেহেদিও তার কোমরে অস্ত্র গুঁজে রাখছেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা নানা নাটকীয়তার পর নতুন মোড় নিয়েছে। ঘটনার পরপরই বিএনপি নেতা লিয়াকত আলীর ভাইসহ তার গ্রুপের সদস্যরা হিরো সাজার চেষ্টা করলেও তাদের বিরুদ্ধেই করা হয়েছে অস্ত্র আইনে মামলা। প্রশ্ন উঠেছে, তাহলে আটক করার পর যাচাই বাছাই না করে তাৎক্ষণিক কার ইন্ধনে তাদেরকে ছেড়ে দিয়েছিল পুলিশ? এছাড়াও মামলা বিশ্লেষণ এবং অনুসন্ধান করে পাওয়া গেছে গোলাগুলির নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য। আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ভয়ঙ্কর এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে। ঘটনাস্থলে মঈনুদ্দিন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে জিয়াবুল হককে, যাকে ঘটনাস্থল থেকে গাড়িতে করে তুলে নিয়ে যেতে দেখা যায় লিয়াকত গ্রুপকে। এছাড়াও বাকি 5 আসামি হলেন মাহমুদুল হক, আব্দুল খালেক, শাহাবুদ্দিন, শামসুদ্দিন ও জসিমউদ্দিন। এই 5 জনের বাড়ি ঝিলংজা মুহুরীপাড়ায়। তারা সবাই বিএনপি নেতা লিয়াকতের প্রকাশ্য প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত। আদালতের ঘটনার কিছুটা রহস্য বেরিয়ে এসেছে পুলিশের দায়ের করা অস্ত্র আইনের মামলায়। এই মামলায় আসামি করা হয়েছে লিয়াকতের ভাই মোহাম্মদ জায়েদ, সৎ ভাই শামসুল করিম বাপ্পি ও লিয়াকত আলীর ঘনিষ্ঠ সহযোগী মেহেদিকে। এছাড়াও আসামি করা হয়েছে রামুর গর্জনিয়া ইউনিয়নের বেলতলি এলাকার আলোচিত রহিম, গিয়াসউদ্দিন ও দেলোয়ার হোসেনকে। ঘটনার পর উপর থেকে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্যানোয়া নিউজ একটি প্রতিবেদন প্রচার করে, যেখানে স্পষ্ট করে দেখা যায় বিএনপি নেতা লিয়াকত আলীর ভাই মোহাম্মদ জায়েদ ও বাপ্পি আটক জিয়াবুলকে মারধর করে দাঁড়ানোর সময় কোমরে অস্ত্র গুঁজে রাখেন। পৃথক আরেকটি ভিডিওতে দেখা যায় মেহেদিও তার কোমরে অস্ত্র গুঁজে রাখছেন। কিন্তু ঘটনার প্রায় ঘণ্টা দেড়েক পর পুলিশের কাছে মেহেদি একটি অস্ত্র জমা দিলেও জায়েদ ও পাপ্পির কোমরে গুঁজে রাখতে দেখা যাওয়া অস্ত্র দুটি জমা দেননি। ঘটনাস্থলে দেখা যায় মেহেদি অস্ত্র জমা দেওয়ার সময় জায়েদ ও বাপ্পিকেও আটক করে নিয়ে যায় পুলিশ। কিন্তু তাৎক্ষণিক শোনা যায় বিএনপি নেতার পক্ষের আটক সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঠিক কার ইন্ধনে বা কী কারণে পুলিশ তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে, সেটি এখন জল্পনার বিষয় শহরবাসীর কাছে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল অস্ত্র দুটি মূলত প্রতিপক্ষের, অর্থাৎ জিয়াবুলের। লিয়াকতকে গুলি করতে আসায় নিবৃত্ত করতে গিয়ে তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নেওয়া হয়েছিল। মূলত পুলিশ সেই সময় কথা বলেছিল লিয়াকতের গ্রুপ সদস্যদের ভাষ্যে, কারণ মেহেদি অস্ত্র জমা দেওয়ার আগে এই গল্প গণমাধ্যম ও পুলিশকে শুনিয়েছিলেন লিয়াকতের ভাই মোহাম্মদ জায়েদ। তারপরে আজকে এখানে আমার বড় ভাইয়ের হাজিরা ছিল। তারপরে আজকে এখানে এসে আমাদেরকে, আমরা যখন এখানে গাড়ি নিয়ে উঠতেছি, দরজা খুলছি, তারপরে ও এখান থেকে দূরে এসে গুলি করছে। তারপরে আরেকজন এখানে ছিল, গুলি করে ও পালিয়ে গেছে গুলি নিয়ে। তারপরে একজনকে আমরা আটকাইছি এখানে। এগুলা মূলত হচ্ছে খালেক। এখানে ওই যে লিয়াকত মেম্বার নামে এক ভদ্রলোক কোর্টে হাজিরা দিতে আসছে এবং তার লোকজন সহ এই প্রতিপক্ষ গ্রুপ অ্যাটাক করে তারা উইদিন 2 মিনিটস 2 থেকে 3 মিনিটের ভিতরে এখানে কিছু গোলাগুলি করে তারা একজনকে নিয়ে গেছে। তাদের বক্তব্য অনুযায়ী অস্ত্রটি জিয়াবুলের কাছ থেকে কেড়ে নিয়ে হেফাজতে রেখেছিলেন মেহেদি। কিন্তু প্রশ্ন হলো, অস্ত্রটি কেড়ে নেওয়ার পর প্রায় ঘণ্টাখানেক কোথায় গায়েব ছিলেন মেহেদি? এই দীর্ঘ সময়ে তিনি ছিলেন কোথায় তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। স্থানীয়রা বলছেন অস্ত্রটি প্রতিপক্ষের কাছ থেকে কেড়ে নিয়ে থাকলে পুলিশ ঘটনাস্থলে আসা পর্যন্ত স্পটেই দাঁড়িয়ে থাকা উচিত ছিল মেহেদির, কিন্তু মেহেদি তা করেননি। তথ্য বলছে জিয়াবুলকে জিম্মি করে লিয়াকতের গাড়িতে তোলার পর আড়াল হয়ে যায় জায়েদ সহ সবাই। এ সময় মেহেদি তাদের কাছে, অর্থাৎ লিয়াকত গ্রুপের কাছে থাকা অস্ত্রগুলো নিরাপদে রেখে একটি অস্ত্র নিয়ে পুনরায় ঘটনাস্থলে ফিরে আসেন। মূলত উদ্ধার দেখানো অস্ত্রটিও তাদের বলে দাবি করছে একাধিক সূত্র। বিএনপি নেতার উপর গুলিবর্ষণের ঘটনাটি বড় আকারে দেখানোর জন্য অস্ত্রটি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। কারণ জিয়াবুলকে জিম্মি করে গাড়িতে তুলতে দেখা গেলেও তার কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার কোনো দৃশ্য ভবনের উপর বা নিচ থেকে ধারণ করা কোনো ভিডিওর দৃশ্যে দেখা যায়নি।
এদিকে সোমবার আটক জিয়াবুলকে আদালতে তোলা হয়। এ সময় তার সাথে কথা হয় পেনোয়া নিউজের। জিয়াবুল দাবি করেন একটি মামলার হাজিরার বিষয়ে জানতে এসেছিলেন তিনি। ওই সময় হঠাৎ তাকে মারধর করে গাড়িতে তোলা হয়। গাড়িতে তুলেও মারধর করা হয়। এক পর্যায়ে গাড়ির ভেতরে কয়েকটি গুলি দেয় তাকে। তিনি দাবি করেন অস্ত্রটিও লিয়াকত গ্রুপের। মামলার হাজিরা হতো কিন্তু ডাহত তো যাবের মাঝে দরিয়রে মারা শুরু তার মাঝজনে মারি দরিয়রে এডে লিয়েছে এটা গাড়ি ভিতর দানা চারি গলা দিয়ে তারপর এটা নিয়রে লিয়াকতর নসেনি ইতারা হনিকের নসেনি। স্থানীয়রা মনে করেন পুলিশ অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, অথবা তাদেরকে ক্ষমতাসীন কোনো পক্ষ থেকে ঘটনা লিয়াকতের পক্ষে নিতে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যেখানে উল্টো ফেঁসে গেছে পুলিশ। কারণ যাদেরকে আটক করে যাচাই বাছাই না করে ছেড়ে দেওয়া হয়েছিল, পরে তাদেরকে আসামি করতে হয়েছে পুলিশের দায়ের করা মামলায়। শুধু এতেই সীমাবদ্ধ নয়, জায়েদ সহ লিয়াকতের গ্রুপের কাছে দেখা যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারেও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে লিয়াকতের দায়ের করা মামলার এজাহার পরে দেখা যায় জিয়াবুলকে আদালত প্রাঙ্গণ থেকে জিম্মি করে গাড়িতে তোলার পর তারা তাৎক্ষণিক থানায় হস্তান্তর করেনি। নিজেদের জমা দেওয়া এজাহারে বিএনপি নেতা লিয়াকত উল্লেখ করেছেন, গাড়িতে জিয়াবুলকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়, অর্থাৎ গাড়িতে তাকে ব্যাপক মারধর করা হয় এবং নিজেরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন। নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশের একাধিক কর্মকর্তা আদালত প্রাঙ্গণের ঘটনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পেনোয়া টিমের কাছে। তাদের দাবি, মূলত ইয়াবার চালান গায়েবকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। সূত্র বলছে, কিছুদিন আগে গর্জনিয়ার একটি সিন্ডিকেটের 1 লাখ পিস ইয়াবার চালান লুট করে লিয়াকত আলী গ্রুপ। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতে ঘটনাটি ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। পুলিশের দায়ের করা মামলাতেও গর্জনিয়ার 3 জনের নাম রয়েছে, যারা ইয়াবা ও সীমান্ত চোরাচালানের জন্য আলোচিত। অবশ্য পুলিশের এই কর্মকর্তাও ঘটনার দিন বিকেলে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে বক্তব্য দেওয়ার সময় কিছুটা ইয়াবার চালানের ঘটনার দিকেই ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, এলাকার আধিপত্য নয়, বরং সীমান্ত কেন্দ্রিক চোরাচালানকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আমাদের প্রথম একটা ধারণা ছিল লিয়াকত মেম্বার ভার্সাস খালেক গ্রুপ, এরকম একটা গ্রুপিং এর বিষয়। কিন্তু এখানে আমাদের এর ভিতরে আমরা যেটা জানতে পারছি, নট এখানে খালেক গ্রুপের না, এটা তৃতীয় পক্ষের একটা ইনভলভমেন্ট এখানে দেখা যাচ্ছে, এবং এটা গর্জনিয়া বা রামুর ওই লাইন কেন্দ্রিক কিছু একটা হইতে পারে, কারণ যেহেতু গর্জনিয়া কেন্দ্রিক। এদিকে বক্তব্য নেওয়ার জন্য বিএনপি নেতা লিয়াকতের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবীরা। না, আইনজীবীতে অবশ্যই প্রত্যেকের নিরাপত্তা বাড়ানো দরকার। ইদানিং কিছু লোক হঠাৎ করেই উদ্দেশ্য প্রণোদিত হোক বা যে কোনো কারণে হোক, হঠাৎ করে তারা আদালত পাড়ায় গত বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ঘটনা সংঘটিত করতেছে। কিছু ঘটনা প্রশাসনিকভাবে এবং কিছু ঘটনা আইনজীবী সমিতির মাধ্যমে নিষ্পত্তি করা হয়, কিন্তু এরপরও যারা আদালত প্রাঙ্গণে একটা সংরক্ষিত এলাকার মতো একটা এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তো মানুষ হতাশ হয়ে যাবে। আমরা আশা করতেছি এ বিষয়ে সবার সাথে আলোচনা করে একটা ভালো পদক্ষেপ গ্রহণ করা। কোর্টের মধ্যে এসে মানুষ যেভাবে গোলাগুলি করছে, সাক্ষীদেরকে আঘাত করতেছে, বিচার ব্যবস্থাকে যে প্রভাবিত করার চেষ্টা করছে, ভয়ভীতি প্রদর্শন করছে, এগুলো আসলে তো অত্যন্ত সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুবই দুর্বিষহ ঘটনা। মূলত লিং রোডের আশপাশের এলাকার ত্রাস লিয়াকত আলী ওরফে লিয়াকত মেম্বার। আওয়ামী শাসনামলে পুরো এলাকার নিয়ন্ত্রণ আওয়ামী লীগ নেতা কুদরতুল্লাহর কাছে থাকলেও সরকার পতনের পর চলে যায় বিএনপি নেতা লিয়াকত আলীর কাছে। বলা হচ্ছে এলাকাটি বর্তমানে দ্বিতীয় জঙ্গল সলিমপুর, কারণ সেখানে পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর শাসন নয়, লিয়াকতের কথাই শেষ কথা। দ্রুত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী লিয়াকত গ্রুপের সকল সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, পেনোয়া।